সুপ্রিয় দর্শক, আমি জাফর সাদিক স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে আসীন হওয়ার কথা বিএনপি নেতা ইশরাক হোসেনের। সেই অনুযায়ী গেজেটও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শপথ গ্রহণে নিষেধাজ্ঞা দিতে উচ্চ আদালতে রিট আবেদন করেছেন দক্ষিণ সিটির একজন বাসিন্দা। আর ইশরাক হোসেনের ক্ষুব্ধ সমর্থকরা নগর ভবনে তালা লাগিয়ে টানা 6 দিন ধরে আন্দোলন করছেন। ইশরাক হোসেন বলেছেন, যারা একটি দলের প্রতিনিধি হিসেবে কাজ করছে তাদের পদত্যাগ করতে হবে। আর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গায়ের জোরে দাবি আদায় করতে চাইছেন ইশরাক হোসেনের অনুসারীরা। কেন শপথ হচ্ছে না তার ব্যাখ্যাও দিয়েছেন। সিটি মেয়রের শপথ গ্রহণ নিয়ে বিতর্ক ও সমাধান বিষয়ে আজকে সম্পাদকীয় শপথ গ্রহণে বাধা কোথায়। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, রাজনৈতিক বিশ্লেষক, অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং ডাক্তার জাহিদুল ইসলাম, সদস্য সচিব জাতীয় যুব শক্তি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এর জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনের 11 নম্বর, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে দিনভর সমর্থকদের অবস্থান। এলজিআরডি উপদেষ্টার পদত্যাগ দাবি, শপথ না পালানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ বুধবার। ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশনের আচরণ পক্ষপাতমূলক অভিযোগ নাহিদ ইসলামের। সংকট নিরসনে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি। ইসি পুনর্গঠনের দাবিতে বুধবার বিক্ষোভ। পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বিএনপির যৌথ সভায় মির্জা ফখরুল। সরকারে কিছু মানুষ ঢুকিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিতে অপচেষ্টার অভিযোগ। সাম্য হত্যার দ্রুত বিচার দাবিতে ছাত্র দলের 2 ঘণ্টা শাহবাগ অবরোধ। দেশ অচল করার হুঁশিয়ারি। বকেয়া বেতন চেয়ে কাকরাইলে পোশাক শ্রমিকদের অবস্থান। এবং সরাসরি সম্প্রচার হবে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের বিচার। ট্রাইব্যুনালের প্রযুক্তিগত প্রক্রিয়া সম্পন্ন। ভিডিও ধারণে লাগবে আদালতের অনুমতি। পাপিয়াপা, আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু আপনারই দলের একজন নেতা, তার মেয়র পদ নিয়ে বিতর্ক চলছে। প্রথম কথা হচ্ছে যে এই নির্বাচনটা হয়েছিল অনেক আগে, এবং নির্বাচনের পর ব্যারিস্টার ফজলুর তাপস তিনি সিটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং 5ই আগস্টের পর তিনি পালিয়ে যাওয়ার পর সেখানে আসলে একটা শূন্যস্থান তৈরি হয়েছে, প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এবং নির্বাচন হওয়ার পরপরই ইশরাক হোসেন একটা আপিল করেছিলেন নির্বাচনী ট্রাইব্যুনালে, নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে। পরবর্তীতে বছরের সম্ভবত মার্চে এসে সেই আপিল থেকে একটি ফলাফল আসে। ফলাফলটা হচ্ছে যে ইশরাককে মেয়র পদে পুনর্বহালের কারণ। এর মাঝখানে ইশরাক হোসেন আবার আর্জি পরিবর্তন করেছিলেন, তাকে যেন মেয়র পদে নিয়োগ দেওয়া হয়। এখন এসে তাকে মেয়র পদে নিয়োগ দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আসলে নানা আইনি জটিলতার কথা বলা হচ্ছে, একটি রিট আবেদনও হয়েছে। বাধাটা আসলে কোথায় তার মেয়র হতে? বাধাটা হচ্ছে এখানে সরকারের ডাবল স্ট্যান্ডার্ড। কারণ এখানে আপনি একটা জিনিস চিন্তা করবেন যে অবৈধ সরকার বিজয়ীকে জয়ী, জয়ীকে বিজয়ী, মানে জয়ীকে পরাজিত, এই কাজ করছে। তো এখন ইশরাক হোসেন বলেন, তারপরে ডক্টর সাদাত বলেন, চিটাগংয়ের বিভিন্ন জায়গায় স্থানীয় সরকারের যারা নির্বাচন করছে, আমি এমপি টেমপি উপজেলা এগুলো তো বাদই দিলাম, পৌরসভা, তো সেইখানে যারা বিজয়ী হয়েছে তাদেরকে পরাজিত, আর যারা পরাজিত তাদেরকে বিজয়ী ঘোষণা করছে। স্বাভাবিক কারণে সাদাতের মতো একভাবে রিট করছে, তারপরে ইশরাকের মতো একভাবে রিট করেছে। এখন এখানে আর্জি পরিবর্তন 30 দিনের ভিতরে করতে হয়, যে নিয়ম কানুন। যে সরকার অবৈধ নির্বাচন করছে এবং একটা তাপসের মতো একটা কলসি ভরা পানিকে ঢাকা সিটি কর্পোরেশনে বসাই দিছে, তো এই কলসি ভরা পানি দিয়ে যেভাবে বসাইছে, আর্জি ওই সরকারের আমলে পরিবর্তন করে কোনো লাভ কি হয়েছে? ওই সরকারের আমলে বিচার চেয়ে কি কোনো বিচার পেয়েছে কেউ? ওই সরকারের আমলে মিথ্যা মামলার রায়ের হাত থেকে কেউ কি বাঁচতে পেরেছে? ওই সরকারের ক্যাঙ্গারু কোর্টের শাস্তির হাত থেকে বাংলাদেশের কোনো নাগরিক, সুশীল সমাজ বলেন, বিরোধী দলের সংগঠন বলেন, কেউ কি রক্ষা পেয়েছে? তাহলে যে হচ্ছে ঘাতক, ঘাতকের কাছে আপনার ক্রন্ধন বলেন, ন্যায় বিচার বলেন, এগুলোর তো কোনো মূল্যই নাই। তো স্বাভাবিক কারণে দেশের রাষ্ট্রীয় পরিস্থিতির যেহেতু পরিবর্তন হয়েছে, একটি ছাত্র জনতার, বাংলাদেশের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং চাহিদা প্রত্যাশার মুখে বিতাড়িত হতে পেরেছে শেখ হাসিনা। স্বাভাবিক কারণে এখন সব কিছুই নিয়ম বলেন,
নাই বলেন, সংবিধানে নাই বলেন, তারপরে আমাদের সর্বক্ষেত্রেই কিন্তু করতে হচ্ছে, নিয়ম ভেঙে আমাদের করতে হচ্ছে, নিয়ম না থাকার পরও আমাদেরকে করতে হচ্ছে। এখন আপনি বলতে পারেন যে 5 বছর মেয়াদ পার হয়ে গেছে নির্বাচনের ফেব্রুয়ারিতে, এখন আপনি মেয়র কিভাবে চাচ্ছেন। এখন আপনি ওইটা যদি বলেন তাহলে এটাখানেও আপনাকে চিন্তা করতে হবে যে এই সরকার আসার পরে দায়রা জজদের অবসরে চলে গেছেন, অবসরপ্রাপ্ত দায়রা জজদের এক্সটেনশন করে তো হাইকোর্টের 2 বছরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন, হাইকোর্টেরও অনেক সম্মানিত বিচারকদের বিভিন্ন ট্রাইব্যুনালে দিয়েছেন। তো কেন দিয়েছেন, আবার প্রশাসকও নিয়োগ দিচ্ছে সিটি কর্পোরেশনের একদিকে। তো তাহলে এইখানে যেটা ব্যাপার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার তাদের ম্যান্ডেটটা কি, জনগণ তাদের ম্যান্ডেটটা কি, স্বৈরাচারের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত মানুষের একটা সমর্থনে এই সরকার গঠিত হয়েছে। তাহলে শেখ হাসিনা ওয়াজেদের অবৈধ সরকারের মেয়াদ 5 বছর পার হলো, আরজি চেঞ্জ হলো কি হলো না, এখানে সরকারের সদিচ্ছার সরকার কি চায় সেটা হচ্ছে বড় কথা। তো সরকারের সদিচ্ছার ভিতরে যদি না থাকে, আইনের অনেক বাধা প্রতিবন্ধকতা আছে। যে রিটকারী, সে কোন সিটি কর্পোরেশন, উত্তর না দক্ষিণ, কোথাকার ভোটার, তার আইডেন্টিটি কি, এই রিটকারী কি তাপসের লোক, না এই রিটকারী বর্তমান সরকারের লোক, সে তার কি ইন্টারেস্ট সে রিট করতে গেল, এটাও কিন্তু দেখার ব্যাপার আছে এবং বিষয় আছে। তারপরে যে ব্যাপারটা আসলো যে আপনি দুই দিকে এখানে ব্যাপার আছে, ধরেন পাতানো যে নির্বাচন হয়েছে শেখ হাসিনারা বলে, সেই পাতানো নির্বাচনটাও কিন্তু শপথের মাধ্যমে, ইশরাককে যদি শপথ গ্রহণ করতে দেয়া হয় তাহলে পাতানো নির্বাচনে বিজয়ীকে যে পরাজিত, আর ওই কলসি ভরা পানি পরাজিত তাপসকে যে বিজয়ী ঘোষণা করলে সরকার, এবং তাদের এইটাও কিন্তু আইনগতভাবে একটা দৃষ্টান্ত স্থাপিত হয় যে না, যে বিজয়ী তাকে পরাজিত করেছে আর পরাজিতকে বিজয়ী করেছে। এই সরকারের আমলে অন্তত পক্ষে তার নির্বাচন প্রত্যেকটা যে প্রশ্নবিদ্ধ ছিল, একতরফা ছিল, প্রশাসনের দ্বারা নিয়ন্ত্রিত ছিল, সেইটা এই ক্ষেত্রে অন্তত পক্ষে প্রমাণ হলো। এবং অদূর ভবিষ্যতে কেউ ওই পূর্বের মতো নির্বাচন করে ক্ষমতা দখল করে যে দাম্ভিকতা, যে আত্ম অহংকার, যে আস্ফালন, এগুলো ভবিষ্যতে দেখাতে যাতে না পারে, তার জন্য কিন্তু একটি আপনার এটা একটা বার্তা, দৃষ্টান্ত এবং বার্তা। আমি আপনার কাছে আবার আসবো, আমি একটু অ্যাডভোকেট আবু হেনা রাজীকে আপনার কাছে যেতে চাই। আইন কি বলে 5 বছর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর একজনকে যদি আবার বিজয়ী ঘোষণা করা হয়, তাহলে আসলে আইনে কি তিনি কতদিনের জন্য বিজয়ী হবেন, কতদিন তিনি মেয়র পদে থাকবেন, কিংবা আদৌ এটার সুযোগ আছে কিনা? ধন্যবাদ আপনাকে, টকশো বিশেষজ্ঞ পাপিয়া এবং আমার ছোট ভাই আর আপনার দর্শক শ্রোতা। প্রথমত যে কথার প্রশ্ন করলেন মেয়াদ, নিশ্চয়ই আপনাদের উপনির্বাচন সম্পর্কে ধারণা আছে, যেটাকে বাই ইলেকশন বলা হয়। জি। যেমন সংসদ সদস্য হইল একজন, উনি 2 বছরের মাথায় মারা গেল, ওখানে বাই ইলেকশন হয়। বাই ইলেকশন হইলে উনি কিন্তু যে এমপি হবেন, ওনার মেয়াদ পরবর্তী 2.5 বছর, 5 বছর না। আবার কোনো কারণে যদি সদস্য পদ তার বাতিল হয়ে যায়, নির্বাচন করলে বাই ইলেকশন মানে করলে পরবর্তী যতটুকু বাকি থাকে ততটুকু। তা নাহলে সংসদ যখন মেয়াদ শেষ হয়ে যাবে তখন কি তারা আরও 2.5 বছর থাকবে, তারা একার সংসদ থাকবে না। প্রশ্নের উত্তর। জি। একইভাবে ইশরাক সাহেব যখন জাজমেন্ট পাইল, তারপরে গেজেট হলো, তারপর তার মেয়াদ ছিল বোধহয় হার্ডলি গত 16 তারিখে বোধহয় শেষ হয়েছে না, এই মে মাসের, মানে মার্চের 23 তারিখেই হয়েছে। তো হ্যাঁ, সেটা বলছি। আপনার 27শে মার্চ রায় হয়েছে, 27 মার্চ 2020 সালের 1 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। 3 মার্চে মামলা হয়েছে ওই বছরের। জি। আর 19 আগস্ট মেয়র অপসারণ হয়েছে, তারপরে আপনার ওখানে অ্যাডমিনিস্ট্রেটর বসানো হয়েছে। আর 27শে মার্চ তার গেজেট নোটিশ হওয়ার পর যে টাইমটা ছিল, তাতে গত 16 তারিখ, সম্ভবত এই 16 তারিখ তার মেয়াদ শেষ হয়ে গেছে। তো প্রশ্ন হচ্ছে যে আপনি অনেকগুলো জিনিস এখানে আপনাকে চিন্তা করতে হবে। বিষয়টা কি? তাপস ভোট পাইছে প্রায় 4,25,000। জি। ইশরাকের ভোট ছিল 2,36,000। তখন তাদের কমপ্লেন ছিল নির্বাচন সুষ্ঠু হয়নি, নির্বাচন হয়ই নাই, ভোটাররা যেতে পারেনি। এই ভোটার কারা? এই 2,36,000 ভোটার কারা? যদি এটা কি বিএনপির ভোটার গেছে? যদি তাই হতে যেতে পারছে। 1, 2, আপনি এই 2,36,000 ভোট, তার মামলাটা কি ছিল? তার মামলাটা ছিল পরিষ্কার, নির্বাচনটা বাতিল করেন, বাতিল করে পুনর্নির্বাচন। আপনি সেই নির্বাচনের জাজমেন্ট দিতে দিতে আইসা 5ই আগস্টের পরে দিলেন সেদিন। তার মানে কি? ওই বিচারক রায় দিতে ভয় পেয়েছে। 1, 2,
তখন যদি রায় দিত, জি এই রায় এই বিচারক যদি রায় দেয়, ওই মেয়ে তখন হয়তো কোন বিচারপতি ছিল আমরা জানি না, জি তারা দিতে পারেন নাই। আর আজকে যিনি দিলেন তিনি বা কিভাবে দিলেন, মানে বিচার বিভাগ নিয়ে কথা বলতে আমাদের খারাপ লাগে। তিনি কিভাবে দিলেন? তিনি বলতে পারতেন যে হ্যাঁ নির্বাচন বাতিল, পরিষ্কার যে এই নির্বাচনটা সঠিক হয় নাই, ভোটার যেতে পারে নাই, অবৈধ নির্বাচন। অফিসিয়ালি আপনি এটাকে অবৈধ বানান। আপনি তো নির্বাচনটাকে এখন অফিসিয়ালি অবৈধ বানাইছেন না বৈধ বানাইছেন ঠিক বুঝলাম না। আপনি তাকে বলে দিলেন যে সে মেয়র হবে। আচ্ছা, প্রথম ছিল বাতিল, পরে সে বলছে আমাকে ঘোষণা করা হোক। এটা সে চাইতেই পারে, সে বুঝা চাক না বুঝা চাক, ভুল হোক শুদ্ধ হোক, কিন্তু সেও যে চাইলো তার চাওয়াটা কিন্তু সঠিক হয় নাই, বরং এটা তার বিজয় ছিল এইটুকুই। কারণ আমি দেখেন দেলোয়ার হোসেন সাঈদী এবং সুধাংশু শেখর হালদার একই মামলা হয়েছিল নির্বাচনের পরে, জি এবং আমি লাকিলি ওই দিন কোর্টে ছিলাম যখন তার রায়টা হয় সুধাংশু শেখর হালদারের পক্ষে। তারপরে হার্ডলি 10-12 দিন ছিল সংসদ। তা আমি বললাম যে সিনিয়র তো আমাদের, যে আপনি এই জাজমেন্ট দিয়ে কি করবেন এখন? তবুও তো আমি বিজয়ী হলাম। দ্যাট ইজ হিজ স্যাটিসফ্যাকশন। ওখানেই থেমে যাওয়া উচিত ছিল ইশরাকেরও, আমি ব্যক্তিগতভাবে ওখানে থেমে যাও, তাহলে তো আরও মহান হতো। কিন্তু আজকে তার মেয়াদও শেষ। এমন যদি হইতো আরও 6 মাস মেয়াদ আছে, আমি আমার অধিকার আদায় করার জন্য তালা মারছি বা ব্লক করছি। 1, 2, আমি তো নির্বাচন বাতিল চেয়েছি, আমি পুনর্নির্বাচন চেয়েছি। আপনি এই কোর্টের রায়ের উপরে, যে কোর্ট রায় দিল অগাস্টের পর, এবং সেই রায়তে আপনি খুশি হচ্ছেন না, আদায় করতেন, তার মানে হচ্ছে আলটিমেটলি যার পক্ষে যে জাজমেন্টটা যাবে গেলেই তাকে কাছে ভালো লাগে, হোয়াট এভার দ্য ওয়ে ইজ, যে পদ্ধতিতেই হোক না কেন, ফলাফলটা যদি আমার পক্ষে আসে আমার কাছে ভালো লাগে। কারণ আমরা টকশো করি, আমরা দেখি, এই যে টকশোটা করলাম এর ভিতরে দেখবেন বহু লোকে যাদের পক্ষে যাবে সে আমাকে ভালো বলবে, বিপক্ষে যাবে গালাগালি করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি যদি এই জাজমেন্টটাকে গুরুত্ব দেন, তাহলে আমার এখানে এই ভোটারটা কোর্টের জাজমেন্টটা কিভাবে দিল? মানে 4,25,000, 2,36,000, ইশরাক বেশি পাইছে, কথার কথা, মানে সে বিজয়ী হয়েছে। আমি জাজমেন্টটা নিলাম কিভাবে? একটাই পথ ছিল নির্বাচনটাকে বাতিল করার, এবং সেটা যদি আপনি মেয়াদ অন্তে বাতিল করেন কোনো মানে নাই। আপনাকে বাতিল করা উচিত ছিল রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে, এবং এটাকে খুব জরুরি ভিত্তিতে প্রায়োরিটি বেসিসে মামলা করা উচিত ছিল। তাইলে একটা শুরুতে একটা জাজমেন্ট আমরা বুঝতাম। আপনি এখন যে জাজমেন্ট দিয়েছেন, আমার এখন বিচারক নিয়ে ডাউট হয়। যখন যে ক্ষমতায় থাকে বিচার তার কথা বলে। আজকে এখন এই আওয়ামী লীগ ক্ষমতায় নাই, সুতরাং ইশরাকদের ন্যাচারালি একটা প্রভাব আছে। সুতরাং আপনি যদি বলি প্রভাবিত হয়েছে, বরিশাল সিটি কর্পোরেশনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি আরজি সংক্রান্ত বিষয়টাতে তারা কিন্তু আসলে খারিজ করে দিয়েছে আদালত, এবং ট্রাইব্যুনাল সেটা গ্রহণ করেছে। কিন্তু ইশরাক হোসেনের ক্ষেত্রে আবার বিপরীতটা আমি তো ঘটেছে। সেটাই বলছি যে আপনি সোজা কথা, গত 2014 থেকে কোনো নির্বাচন, একটা নির্বাচনও বৈধতা লাভ করতে পারে না, কোনো নির্বাচন বৈধ ছিল না। সুতরাং কোর্টের সিম্পল জাজমেন্ট আসা উচিত ছিল নির্বাচনটা অবৈধ। এবং এটাই যে 5 বছর পরে দিচ্ছে, আমি এটা ভেরি পেইনফুল, আমি চরমভাবে অপোজ করতেছি। জুডিশিয়ারি আমাদের ভেঙে পড়েছে, এটাকে সাজানো খুব কঠিন। কিন্তু তারপরও পার্সোনালি আমি ইশরাককে চিনি, আমি খুব ভালোভাবে চিনি, হি রেসপেক্ট মি, বাট আমি তার কাছ থেকে আশা করিনি সে এইটুক মহান হতে পারত। কারণ আলটিমেটলি আমি এখনও রিকোয়েস্ট করব যে আপনি এটাকে ছেড়ে দিয়ে আপনি আপনার মহানুভবতা প্রকাশ করেন, আপনার গ্রহণযোগ্যতা আছে, ইউ হ্যাভ এ ভেরি বেটার ফিউচার। আমি রিকোয়েস্ট করতেছি ইশরাকরে যে আপনি এটা শোনেন, কারণ জনগণ আপনার সাথে আছে, আমি ব্যক্তিগতভাবে তার সাথে আছি। জি, আই উইল বি হ্যাপি। অনেক ধন্যবাদ রাজ্জাকি ভাই আপনাকে। আমি ডাক্তার জাহিদুল ইসলাম আপনার কাছে আসতে চাই। বিএনপির পক্ষ থেকে বিভিন্ন নেতা, বিশেষ করে রিজভী বলেছেন আর অনেকেই বলেছেন যে গায়ের জোরে সরকার ইশরাককে মেয়র হতে দিচ্ছে না। আবার যারা কিনা সরকারি তরফে আছে, কিংবা এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে ইশরাক হোসেন গায়ের জোরে মেয়র হতে চাচ্ছেন। আসলে এই যে পাল্টাপাল্টি গায়ের জোর দেখানোর কথা বারবার বলা হচ্ছে, এবং আজকে আমি একটু আগেই দেখলাম যে নাহিদ ইসলাম প্রেস ব্রিফ করেছেন যে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না, কালকে সকালে 11টায় নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা কিংবা একটা আন্দোলন হবে। তো সবকিছু মিলিয়ে এনসিপির অবস্থানকে এনসিপি কি ভাবছে? গায়ের জোরে কি এনসিপি আদৌ বিএনপির সাথে যে গায়ের জোরের কথা বলা হচ্ছে সেই জায়গায় কি অবস্থান এনসিপির? আচ্ছা, প্রথমত ধন্যবাদ। যেই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি যে ইশরাক হোসেনের উনি মেয়র হিসাবে শপথ নেবেন কি নেবেন না, এবং এটা নিয়ে যে রাজনৈতিক পরিস্থিতি, এখানে একটা বিষয় সুস্পষ্ট। আমাদের সম্মানিত আপা কিন্তু শুরুতেই বলেছেন অবৈধ সরকার, অবৈধ নির্বাচন। অবৈধ সরকার এবং অবৈধ নির্বাচনের ফলাফল তো আমরা সবাই ডিনাই করেছি। বাংলাদেশের মানুষ
তাদেরকে ডিনাই করেছে এবং তারা বাংলাদেশে নেই। এবং সেখানে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় যে বিষয়টা এখানে প্রাধান্য পাওয়া উচিত সেটা হচ্ছে যে ইশরাক উনার ব্যাপারে যেই তরুণদের কাছে যে ইমেজটা ছিল, আজকে দেখেন উনি কিন্তু জনবান্ধব একজন নেতা এবং উনি যেভাবে করে ওনার নেতাকর্মীকে বিভিন্ন আন্দোলনের সময় সেভ করেছে, একটা সিম্বলিক জায়গা ছিল এবং ওই জায়গা থেকে আমরা সবসময় মনে করি উনি এবং অনেক সময় দেখা যায় বিএনপির অনেক কিছুর বাইরে গিয়ে উনি কথা বলেছেন, এটা কিন্তু আমরা এক্সাম্পল হিসেবে দেখেছি। বাট আজকে উনি যেই বিষয়টা সামনে আসলো এটা আমাদের জন্য অনেক ব্যথিত করে যে বিষয়টা দেখতে, যে আসলে যেই টাইম পিরিয়ড চলে গিয়েছে এবং যেখানে শুধু ক্ষমতাটাকে এখন প্রায়োর হিসেবে দেখা হচ্ছে, চেয়ারটাকে আসলে এটাকে তো ওনারা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এবং এটা তো আমরা সবাই জানি এবং এটাতে মানুষ কিন্তু তাদেরকে বাহবা দিয়েছে যে এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল এবং মানুষ পাশে ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে সেই মানুষের ভোগান্তি তৈরি হচ্ছে। আজকে আপনি 6 দিন ধরে তালা ঝুলিয়ে রাখলেন, সেখানে কিন্তু আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সেবাসমূহ এগুলো কিন্তু টোটালি বিঘ্নিত হচ্ছে এবং সেই জায়গা থেকে আমার মনে হয় ওখানকার মানুষজন কিন্তু আসলে সেবাগুলো পাচ্ছে না। এবং সেখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে যদি আমরাও তো বলছি যে বাংলাদেশে একটা সঠিক প্রক্রিয়ার মাধ্যমে সবাই নির্বাচিত হোক, এখানে তো আসলে ক্ষমতার জোরের কোনো কথা নেই, আপনি লোকবলে জনবলের কোনো কথা নেই। তাহলে আমরা যদি স্থানীয় সরকারের কথা বলি যে ঠিক আছে এটা তো একটা স্থানীয় সরকার ইলেকশনের মধ্যেই পড়ে, আমাদের মেয়াদও শেষ হয়ে গিয়েছে, তাহলে আমরা কেন না একটা স্থানীয় সরকার নির্বাচন দেই। এই নির্বাচনের মাধ্যমে ইশরাক ওনার যে জনপ্রিয়তা আছে এবং ওনার যেই অ্যাকসেপ্টেন্স আছে উনি তো অবশ্যই জিতে আসতে পারে এবং সেই জায়গাটাতে তো ওনার জন্য স্ট্যান্ড পয়েন্ট রেডি এবং সেখানে এই শপথের জন্য এবং মেয়াদ এখন কিন্তু আসলে উনি যদিও এটার ব্যাপারে কোনো রায় পান, শপথটা নিয়ে কি করবেন, তো কোনো টাইম পিরিয়ড নাই, এটা কিন্তু আসলে সাংবিধানিক একটা ক্রাইসিস তৈরি হবে। উনি কিন্তু একটা কথা বলেছেন যে মেয়র ফেয়র কিছু না, আমি আসলে এই সরকার যে দ্বিমুখী আচরণ করছে না, সেটা প্রমাণ এটা করতে আসলে এটা চাই। সরকারের সাথে ওনার যে বিষয়টা সরকার কিন্তু দেখেন এখানে একটা প্রক্রিয়া আপনারা খুব সুস্পষ্টভাবে খেয়াল করতে হবে যে যখনই আরজি পরিবর্তন হলো এবং ওখানে কিন্তু আইনের একটা জটিলতা রয়েছে এবং যখন রিট থেকে একটা আপনার রিপ্লাই দেওয়া হলো তখন কমিশনকে কিন্তু বলা হয়েছে যদি কোনো আইনি জটিলতা না থাকে এবং এটা আইন মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে এবং আইন মন্ত্রণালয় এখনো কোনো রিপ্লাই দেয়নি, সেক্ষেত্রে আপনি কার কথা বলবেন? এটা তো একটা আমাদের মানে এটাকে বলতে হবে আপনার আমাদের যে ব্যুরোক্রেসির প্রক্রিয়া এখানে যে জটিলতা তো অ্যাকসেপ্ট করে নিতে হবে। কিন্তু সেই জায়গাটা যখন আমরা বলি যে ঠিক আছে ভাই চলেন আমরা এই আমাদের যে প্রশাসনকে সংস্কার করি, আমরা সংবিধানকে সংস্কার করি অথবা আমরা রাষ্ট্র ব্যবস্থা আইন বিচার প্রক্রিয়াকে সংস্কার করি, তখন তো কাউকে আমরা পাশে পাচ্ছি না। এটা কিন্তু আমাদের আসলেই একটা বড় চ্যালেঞ্জের জায়গা। আমাদেরকে বুঝতে হবে যে যদি রাষ্ট্রীয় কাঠামোকে ঠিক করতে হয়, এটা একটা অপরচুনিটি। বর্তমানে নির্বাচন বা এই যে ওনারা যেটা করছে এটা না করে আমি যদি এক টেবিলে বসে আজকে আলোচনা করতে পারি যে ঠিক আছে যে ক্রাইসিস মোমেন্ট এখানে কোন সমস্যাটা সমাধান করা যায় এবং সেই সমস্যাগুলো মূল জায়গা হচ্ছে আপনি সংবিধান সংস্কার এবং আইনের সংস্কারটা করেন, প্রশাসনের সংস্কারটা আনেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে আপনি সংস্কারগুলো করেন, তাহলে কিন্তু প্রক্রিয়াগুলো আর জটিল হয় না। এবং নির্বাচন কমিশনের যে বিষয়টা আমাদের আজকে আসছে সেটা হচ্ছে দেখেন নির্বাচন কমিশনের কাছে গিয়েছে, তারা কোনো অ্যান্সার দিল না কেন? একটার ব্যাপারে তারা অ্যাকসেপ্ট করে, একটার ব্যাপারে অ্যাকসেপ্ট করে না, তারপর তারাও কিন্তু একটা দ্বিমুখী আচরণ দেখাচ্ছে। এবং সেখানে আমরা কিন্তু বলতে চাই এনসিপির পক্ষ থেকে যে নির্বাচন কমিশন আসলেই কিন্তু পক্ষপাতিত্ব করছে এবং সেক্ষেত্রে কিন্তু তারা বিএনপিকে প্রেফার করছে। দেখেন তার ব্যাপারে কিন্তু তাদের কোনো রায় নাই, কিন্তু বরিশালের ব্যাপারে তারা কিন্তু অ্যাকসেপ্ট করছে। এই বিষয়গুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে কিন্তু যে ক্ষমতার যে আসার আগেই তারা কিন্তু ওই ব্যবস্থাপনা এবং সেই প্রেসারে এবং একটা জিনিস খেয়াল করতে হবে যে যেখানে গত 5 আগস্টের আগে পুরো সময় ধরে 32টা দিন তারা মাত্র কর্মদিবসে এই তার ইশরাক হোসেনের রিটের ব্যাপারে তারা সময় পেয়েছে, সেখানে গত 4 মাসে 17 বার গিয়ে এটা তার পক্ষে রেজাল্টটা নিয়ে আসে। তার মানে কি ফেভারেবল কাদের পক্ষে? এটা কিন্তু এনসিপির পক্ষে কোনোভাবেই না। তো এখানে আপনাদেরকে বুঝতে হবে ইশরাক হোসেন কেন আসলে এই পদটা চাচ্ছেন। এটা তো আমাদের কাছে যেটা সুস্পষ্ট সেটা হচ্ছে যে দেখেন আমরা যেটা বলতেছি, আমি কিন্তু শুরুতে বলছি উনি একটা সম্মানিত ব্যক্তি এবং ওনাকে তরুণ প্রজন্ম অনেক সম্মান করে এবং আমরা কিন্তু ইন্সপায়ার হয়েছি। কিন্তু আজকে যেটা হচ্ছে যে ক্ষমতার যে চাওয়াটা এটা আমরা দেখতে পাচ্ছি তাদের কাছে, এটা কিন্তু আমাদের কাছে কখনোই কাম্য ছিল না। আপনার কাছে আবার এটা খুবই আমাদের কাছে হতাশ করে। আপনার কাছে আসার সময় হয়েছে তাদের বক্তব্য এবং অ্যাডভোকেট আবু হেমা রাজ্জাকেও যেটি বললেন যে ইশরাক হোসেন এই পদটি না নেওয়াটাই উত্তম হবে এবং এটি আসলে আইন সিদ্ধ মনে করছেন না, এনসিপিও মনে করছেন না, তিনিও মনে করছেন না। আমি একটা প্রসঙ্গ টানতে চাই, যেহেতু গায়ের জোরের কথাই আসলো, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে গায়ের জোরে মেয়র হতে চাইছেন নগর ভবন তালা দিয়ে ইশরাক হোসেন, এবং একই সাথে রুহুল কবির রিজভী আহমেদ বলছেন যে সরকার গায়ের জোরে তাকে বাধা দিচ্ছে। গায়ের জোরের প্রসঙ্গে আসার প্রেক্ষিতে শামসুজ্জামান দুদু ভাই তিনি একটি মন্তব্য করেছেন আজকে এনসিপিকে নিয়ে। মন্তব্যটা হচ্ছে যে বিএনপির নেতাকর্মীরা কোট আনকোট, আমি যেমনটা দেখেছি মানে পত্রিকাতে, প্রস্তাব করে দিলে ভেসে যাবে। তার প্রেক্ষিতে সার্জিস আলম একটা পোস্ট করেছেন যে 17 বছর আপনার এই প্রস্তাব কর্মসূচি কেন দেননি। এই যে গায়ের জোর খাটানোর যে বিষয়টা, এটি আসলে দেশের জন্য কতটা ভালো হচ্ছে, কিংবা আসলে কি কেউ কারোর প্রতি জোর দেখাচ্ছে? গায়ের জোর তো আমরা বারবারই দেখাতে ব্যর্থ হয়েছি। ওনারা বলে 15 বছর
গায়ের জোর যদি দেখাতে পারতেন তাহলে তো শেখ হাসিনা পতন হওয়ার জন্য আমাদের লাগতো না। এখন ওনারা আবার বলছে যে গায়ের জোর এখানে খাটাচ্ছেন, তো এদের কাছে তো বলছে, এরাই বলছে আমাদের গায়ের জোর নাই, শেখ হাসিনা বলছে গায়ের জোর নাই, ওবায়দুল কাদের বলছে আমাদের হ্যাডম নাই, এখন আবার বলছে গায়ের জোর। তো গায়ের জোর আমার হচ্ছে, গায়ের জোর দিয়ে আমরা এখন দখল করতে চাচ্ছি। তো সবাই বলছে গায়ের জোর নাই, আবার বলছে গায়ের জোর, তাহলে এটা একটা দ্বিমুখী বক্তব্য হয়ে গেল, গায়ের জোর জোর। আর বিএনপি যদি অবরোধ করে, অনশন করে, আন্দোলন করে, কর্মসূচি করে, ঘেরাও করে, এটা জনজীবন দুর্ভোগ হয়। অথচ আপনারা শাহবাগ থেকে শুরু করে, যমুনা থেকে শুরু করে, কথায় কথায় সরকারের যে মনোবাসনা, সরকারের যে মাথা, সেটা তো আপনাদের মুখ দিয়ে প্রকাশ করছে। এবং আপনারা যখন আন্দোলনের মাধ্যমে সেটা মুখে বক্তৃতা দিচ্ছেন, তখন সরকার তারপরে সেটা বাস্তবায়ন করছে। তাহলে আপনাদের মাথা হচ্ছে সরকার, আর আপনারা হচ্ছেন সরকারের মুখ, আর আপনারা হচ্ছেন এই সরকারের দ্বারা জন্মপ্রাপ্ত সদ্য নবজাতক শিশু, যে সরকার প্রসব করেছে আপনাদের নবজাতক হিসেবে। তাহলে এখানে সরকার, এনসিপির যুব সংগঠনই বলেন, মহিলা সংগঠনই বলেন, ছাত্রী সংগঠনই বলেন, এরা সবাই একজন আর একজনের সাথে জড়িত। এখানে একটার থেকে আর একটা বিচ্ছিন্ন করে দেখার কিছু নাই। এখন আপনি বিচারকরা, ভাই যেটা বললেন রাজ্জাকি ভাই, যে বিচারকরা পক্ষে রায় দিলে খুশি, বিপক্ষে রায় দিলে অখুশি। তাহলে পক্ষে রায় দিলে খুশি, বিপক্ষে রায় দিলে অখুশি, তাহলে শেখ হাসিনার পক্ষে বিচারকরা রায় দিছে, তাহলে এই বিচারকদের তাহলে এখন স্যাক করা দরকারটা কি? ফারুকী ভাইয়ের প্রসঙ্গে এই কথাটা আসবে, তাহলে তো তারা সরকারের মদত পুষ্ট হয়ে দিছে। তাহলে এখন কালকে কি রায় হবে? রায় যদি দেখা যাচ্ছে নেগেটিভ হচ্ছে, সরকারের ইন্টারফারেন্সের ব্যাপারই আসবে। নির্বাচন কমিশন যখন একটা রায় দিল, সেইটা নিয়ে সরকারের কার্যকর করারও কোনো পদক্ষেপ নেই, ডিলে করার পদক্ষেপ আছে। স্থানীয় সরকার থেকে শুরু করে আইন মন্ত্রণালয়ে যে ডিলে হচ্ছে, তাহলে যে দীর্ঘসূত্রিতা। বেগম খালেদা জিয়ার কথা বারবার বলে আওয়ামী লীগ, যে আমাদের সময় এতবার টাইম পিটিশন দিয়েছে, আমরা টাইম পিটিশন মঞ্জুর করেছি। আচ্ছা, মঞ্জুর কেন করেছে আর আমরা টাইম পিটিশন কেন দিচ্ছি? তোমার হাত থেকে বাঁচার জন্য। যদি তোমার এই পতন হয়, যদি তুমি ক্ষমতা ছাড়ো, তাহলে তোমার আন্ডারে যে ন্যায় বিচার আমি পাবো না। সেই কারণে আমার যতদূর সম্ভব আইনজীবীরা দরখাস্ত দিয়ে ন্যায় বিচার পাওয়ার যে প্রতীক্ষা, সেটাই কিন্তু প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। কিন্তু এই সরকারের আমলে দুর্ভাগ্যজনকভাবে তাদের সুপরিকল্পিত রায়টা আমাদের গাড়ির উপরে চাপিয়ে দিল। আমার ন্যায় বিচারের প্রতীক্ষা নীরবে নিভৃতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ জেলখানা, হাসপাতাল আর গৃহবন্দী অবস্থায় থেকে গেলেন। তাহলে এখন বিচারকরা যাবে কোথায়? আজকে আমার কোড আনকোড আমি বলতে চাই, এই সরকারের একজন উপদেষ্টা আছেন, যিনি তার বাসার সামনে দিয়ে রাস্তা, সেই রাস্তা বাদ দিয়ে উনি পিছন দিক থেকে বিশাল বিশাল গাড়ি নিয়ে যেতে পারেন, সেই জন্য উনি নিম্ন আদালতে মামলা করেছেন, সেখানে হেরেছেন। ট্রায়াল কোর্টে মামলা করেছেন, সেখানে হেরেছেন। এখন উপদেষ্টা হওয়ার পর হঠাৎ করে মামলাটা উনি সরকারের পক্ষ থেকে তুলেছেন। 400 জায়গায় ঘাটাম করে দেখা যাচ্ছে 4 নাম্বার আইটেমে চলে আসছে। তাহলে এইটা তো আমি একবারে নাম্বার দিয়ে, তারিখ দিয়ে, দিন দিয়ে, ক্ষণ দিয়ে সবকিছু আমি প্রকাশ করতে পারি। তাহলে আমাদেরকে বলে আমরা ক্ষমতা গেলে আমরা ক্ষমতার অপপ্রয়োগ করছি। তাহলে এই যে উপদেষ্টা 10টা মানুষের বাড়ি ভেঙে ফেলে, বাস্তবিকটা হারা করে, তার গাড়ি নিয়ে ব্যাকপথ দিয়ে বাড়ির সামনে যাওয়ার এই যে অভিপ্রায়ে মামলাটি একটি বিশেষ আদালতে তুললেন এবং 400 থেকে 4-এ চলে আসলো। এইখানে আমরা আইনজীবী আমরা বুঝতে পারছি যে এই সরকার কোথায় কোথায় আপনার হচ্ছে ইন্টারফেয়ার করছে। আজকে এই যে গণহারে মামলা হয়েছে, বাংলাদেশে খুন কোন জেলার কোন ছাত্র, কোন জনতা, কোন শ্রমিক, কোন রিক্সাওয়ালা হয়েছে, সবাই কিন্তু আছে। তাহলে জেলায় জেলায় আপনি ট্রাইব্যুনালকে বিচারটা যদি সুন্দর করে করতে পারতেন, তালিকাটা আপনার স্পষ্ট হতো। এই যে ঢালাওভাবে মামলা করে কি হচ্ছে, আমরা যেভাবে ঢালাওভাবে মামলার আসামি হচ্ছি, এত বড় ঘটনা ঘটায় এই ঢালাওভাবে আসামি করার কারণে প্রকৃত 350 এমপি, প্রকৃত 350 এমপিরই কিন্তু আসামি হওয়া উচিত। এরা সুন্দরভাবে বিদেশে চলে গেল। আর ওই গ্রামের একটা ইউনিয়নের সদস্য যে সরকারকে প্রভাবিত করেনি, নিয়ন্ত্রণ করার ক্ষমতাও নাই, সে যাচ্ছে জেলখানায়। কিংবা নুসরাত ফারিয়ার মতো যারা আছেন। তো 350 এমপি কোথায় আসামি হয়েছে? এই সরকারের প্রথম পদক্ষেপ নেওয়া উচিত 350 এমপি, এরাই অবৈধ, আপনার কাছে এরা আরেকবার আমি আসার অসাংবিধানিক। চেষ্টা করব। আমি একটু আবু হেনা রাজ্জাকে আপনার কাছে আসতে চাই। আপনি প্রথমে বলছিলেন যে বিচার বিভাগ কিভাবে কাজ করছে সেটি নিয়ে আসলে আপনি একটু সন্দেহই প্রকাশ করেছিলেন এবং কিছুটা ইসের সুরেই। আমি একটু প্রশ্ন করতে চাই, আগামীকালকে এই ট্রাইব্যুনালের রায় দেওয়ার কথা আছে, যদি এই রায়টি বিএনপির পক্ষে না আসে, অর্থাৎ ইশরাক হোসেনের পক্ষে না আসে, এবং তারপর বিএনপির কর্মসূচি যেমন হয়
যে তারা এই রায়টি মানছেন না, সেটি কি আদালতের ক্ষেত্রে আরো বেশি কঠিন করে তুলবে কিনা আদালতের কাজ? এটাকে আইনের ভাষা হলো ইনফ্র্যাকচুয়াস হয়ে যাওয়া, মানে এখন এটার জাজমেন্টের নো রেজাল্ট, বিকজ আপনার মেয়াদ তো শেষ। আপনি তো এই জাজমেন্টের ভিত্তিতে 5 বছর মেয়র থাকতে পারবেন না। সুতরাং কালকে যদি হাইকোর্ট দিবে, আমার কাছে মনে হয়, আমি জানি না বিচারক কি করবেন, কিন্তু এটা হলো যে এখন টাইম বার্ড হয়ে গেছে, টাইম ওভার হয়ে গেছে, ইট ইজ নট মেইনটেনেবল, ইট ইনফ্র্যাকচুয়াস, নো রেজাল্ট। কেন রেজাল্ট না? যেমন আমরা অনেক মামলা করি, নিম্ন আদালতে পেন্ডিং থাকে, তখন আমরা হাইকোর্টে এসে বলি এই কারণে আসছি, একটা রুল দেন। দেখা গেলো কোর্টের ব্যস্ততা, অনেক চাপ, সব কিছু মিলে উনি আমার এটা অ্যাকোমোডেট করতে পারলো না। ওখানে একা তো না, হাজার হাজার পিটিশনার ওখানে। কোর্ট একটা সময় দেখাল, আর ক্লায়েন্ট যেভাবে আমাদেরকে চাপ দেয়, স্যার এটা করেন না, স্যার এটা, আমরা কিন্তু কোর্টে সেভাবে গিয়ে বলতে পারি না, কারণ কোর্ট তো হাজার হাজার মামলা নিয়ে আসে। এরকম একটা মামলা আমার জীবনে ঘটছে, তখন ওই নিম্ন আদালতে গেছে, জাজমেন্ট হয়ে গেছে, আমি কোর্টে এসে বললাম যে এই হয়েছে, এখন আমরা চাইছিলাম কোর্ট ট্রান্সফার। তখন কোর্ট বলে এখন কি করব বলেন, জাজমেন্ট তো হয়ে গেছে। কারণ আমি তো মিথ্যা বলতে পারি না, আমি যে হ্যাঁ জাজমেন্ট হয়ে গেছে। আগে বলছেন আমাদেরকে, আমি বলছি, কিন্তু আমাদের বলার ভাষণ এটা, আমরা তো অ্যাগ্রেসিভ হতে পারি না, আমরা লয়ার, আমরা আসি ক্লায়েন্টের জন্য। আজকে শুনানিতে কিন্তু সেই কারণে আমি বলছি, রাষ্ট্রপক্ষের আইনজীবী তারা কিন্তু দাবি করেছেন যে যেই ট্রাইব্যুনালের বিচারক এই মামলার রায় দিয়েছেন, অর্থাৎ তাকে ক্ষমতায় দেওয়ার জন্য, এবং একই সাথে নির্বাচন কমিশন যারা গেজেট প্রকাশ করেছেন তাদেরও শাস্তির দাবি তুলে। এখন কথা বিষয় আছে এখানে, আমি ঠিক জাজমেন্টটা জানি না, এখানে অনেকগুলো বিষয় অবজারভেশন রাখা উচিত ছিল, জাজমেন্টে রাখছে কিনা আমি জানি না। নাম্বার 1, অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা আছে। ইশরাককে যখন ঘোষণা করলো যে তুমি মেয়র, ফর এক্সাম্পল, তাহলে তাকে বলতে হবে যে এই একে গেজেট নোটিফিকেশন হবে, তারপরে ওথ দিবে, এবং এর দ্বারা সে ওকে রিপ্লেস করবে, মানে অটোমেটিক রিপ্লেসমেন্ট হয়ে যাবে তার। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর যদি আপনি না সরেন, অ্যাডমিনিস্ট্রেটর বসা আছে, আবার আমি মেয়র হিসেবে ওথ নিলাম, তাহলে আমি ওই অ্যাডমিনিস্ট্রেটর যাবে কিভাবে? এগুলা ক্লিয়ার করা উচিত ছিল। 2 নম্বর, নির্বাচন কমিশনকে ওথ দেওয়ার ডাইরেকশন দিছিল কিনা, দিলে নির্বাচন কমিশন ওথ দেওয়ার পর সব যদি প্রপার প্রসিডিউর, যে অ্যাডমিনিস্ট্রেটরে সরাইতে বলছে, নির্বাচন কমিশন গেজেট নোটিফিকেশন করতে বলছে, নির্বাচন কমিশন ওথ দিতে বলছে, তারপরে যদি না করে, তাহলে আমি মনে করি এটা আদালত অবমাননা হচ্ছে যারা তাকে বসতে দিচ্ছে না, যদি এইভাবে হয়ে থাকে। আর আমি ব্যক্তিগতভাবে একটা সচেতন নাগরিক হিসেবে এই জাজমেন্টটা হওয়া উচিত ছিল প্রায়োরিটি বেসিস। ওই যে 2003 মার্চে যে মামলা করছে, হার্ডলি 3 মাসের মধ্যে, তুমি তো এখন এই মামলার রায় কিভাবে দিলে এতদিন পর, এটাই তো আমার কাছে গ্রহণযোগ্য না। আবার বিজয়ী করলাম, আমাকে চাইলাম আমি যে নির্বাচন, সে বলা উচিত ছিল ওই মেয়রের টার্মটাই অবৈধ, সেটাও যদি বলতো, সেটাও ভায়াবেল হয় না, কারণ পিরিয়ড ফেরত আনতে পারবেন না। এই যে 9 মাস ইউনূস সাহেবরা কাজ করতেছে, অনেকেই বলে অনেক অপকর্ম করতেছে, সব সঠিক করতেছে না, কালকে ইউনূস সাহেব চলে গেলেও কিন্তু এই 9 মাস ফেরত আনতে পারবো না। এবং এই 9 মাসে যে যাদেরকে নিয়োগ দিছে, ওই অ্যাডমিনিস্ট্রেটর কিংবা বিচারক কিংবা পুলিশ, সবই কিন্তু থেকে যাবে, শুধু কাগজে কলমে হবে অবৈধ। দিস ইজ বাংলাদেশ। জি, ভাই আপনার কাছে আমি দেখি আরেকবার সুযোগ পেলে আসবো। ডক্টর জাহেদ, আপনার কাছে প্রশ্ন করতে চাই। আমি জানি না, যাচাই করা হয়নি, কিন্তু একটি সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনার নাটোরের একজন ছাত্রলীগ, সাবেক ছাত্রলীগ কর্মীর সাথে একটা ফোনালাপ দেখলাম, যদিও আমার কাছে অন্য ফোনালাপগুলোর সাথে মিলিয়ে মনে হয়েছে এটা সত্যই, যে মিছিল টিছিল করা কিংবা অন্যান্য ঘোষণা দেওয়ার বিষয়ে তিনি বলছেন যে এখনই কোনো ঘোষণা দিও না, ঘোষণা দিলে তো বিএনপি জামাত সবাই আবার এক হয়ে যাবে। তাহলে এই যে এখন যে অবস্থাটি চলছে, পরস্পর কাদা ছোড়াছুড়ি সোশ্যাল মিডিয়াতে এবং ব্যক্তিগত বক্তব্যে, এই জিনিসটিকে আসলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পরবর্তী যে বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্নটিকে নষ্ট করছে কিনা, কিংবা আপনাদের দিক থেকে এটি করার মানে প্রতিহত করার কোনো পদক্ষেপ আপনারা নিচ্ছেন কিনা? প্রথমত আমি একটু আপনার সাথে এটাতে আমি এটা রিলেভেন্ট আমি একটু বলিনি। আপা যেটা বললেন শাহবাগে বা যমুনাতে আমরা গেলে হ্যাঁ কোনো বাধা হয় না, বাট এখানে আপনি একটু বুঝতে হবে যে দেখেন শাহবাগে যমুনাতে আমরা কেন গিয়েছি। আপনি মাত্র যে কথাটা বললেন, এই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে যাতে নিষিদ্ধ ঘোষণা করা হয়, সেখানে কিন্তু আমরা বিএনপিকে সরাসরি পাশে পাইনি, এবং এই জায়গাটা আমাদের জন্য কিন্তু একটা হতাশাজনক জায়গা। লিখিত দাবি অনেকদিন আগে দিয়েছে, দেখেন লিখিত দেওয়া এবং রাস্তায় নেমে, এবং এই এটা না হলে কিন্তু কোনোভাবেই এটা হতো না। এবং সরকারকে কি গায়ের জোরে আদায় করে না, এটা গায়ের জোরে আদায় করে না, একটা কিন্তু আলোচনার জায়গায় ছিল, কিন্তু এটা তো হচ্ছিল না। এবং যদি না হয় তাহলে তো আপনি কি করবেন? এবং সেই জায়গা থেকে আজকে যেটা হচ্ছে যে আপনারা বলছেন তালা ঝুলিয়ে দিচ্ছে বা এই জিনিসগুলো, দেখেন বিএনপির অফিসে তালা ঝুলিয়ে দেওয়া আছে, এটা কিন্তু একটা স্বৈরাচারী আচরণ ছিল। আমরা কিন্তু অলওয়েজ বলছি যে বিএনপির উপর যে নির্যাতন, যে নিপীড়ন হয়েছে, এটা কিন্তু পক্ষে তাদের পক্ষে আমরা কথা বলছি, কিন্তু তারা কিন্তু একটা জায়গায় একমত হতে পারছে না যে এই জায়গাটা একটা সুষ্ঠু প্রক্রিয়া দরকার, এবং সেই জায়গাটা তাদেরকে আমাদেরকে পাশে লাগবে। যেই জায়গাটার মূল জায়গা হচ্ছে যে এইভাবে করে যেই ধরনের সংস্কৃতি তৈরি করতে চাচ্ছে, সেটা কিন্তু কোনোভাবে রেসপেক্টেবল জায়গা না। এবং পলিটিক্যাল পারসেপশনে আমার কাছে মনে হয় বিএনপি, এনসিপি থেকে শুরু করে সবাইকে এক জায়গায় আসতে হবে। কারণ না, একটু শেষ করি, আমাদেরকে কোনো না কোনোভাবেই এটা
এক জায়গায় একমত হতে হবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে নির্বাচন হওয়া যাবে না এবং তাদেরকে কোনোভাবে বিচার আওতায় না এনে না, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়েছে। না, নিষিদ্ধ হওয়ার পথে বিচার এখন শুরু হয়নি, তাদেরকে বিচার করতে হবে। আমাদের সময় শেষ। ডাক্তার জাহেদ, আমি জাস্ট পাপি না, আপনার আমি কাছে আরেকটা 1 মিনিটে একটু শুনতে চাই, যদি কালকে ফলাফল আপনাদের পক্ষে না আসে তাহলে কি বিএনপি আন্দোলন চালিয়ে যাবে কিনা এবং সেটার ভবিষ্যৎ কি হবে তখন? দেখেন, একটু 1 মিনিটে আন্দোলন শেষ চালিয়ে করবেন। যাবে কি যাবে না সেটা আমার দল এবং যারা আন্দোলনরত অবস্থায় আছে তারা বলতে পারবে। এটা আমার মতো একটা ক্ষুদ্র সমর্থক কিন্তু সেটার কর্মী consequence এটা কি কখনোই হতে বলতে পারে মনে পারবে হয়? না, প্রথমত। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে যে এনসিপি যখনই ডাকবে, একবার এনসিপির নেতৃত্বে বাংলাদেশের মানুষকে ঝাঁপায় পড়তে হবে। এনসিপির এই দাদাগিরি আচরণটাই বাংলাদেশের পলিটিক্যাল নর্মস, কালচার এবং আদব কায়দার বহির্ভূত একটা ব্যাপার। ঐক্যমতের কথা কিন্তু একটা কমন জায়গা ছিল। শাহবাগে যখন এই যে শাহবাগের এর আগে শাহবাগের আন্দোলন চলছে, আমাদের জামাত ইসলাম একটা হরতাল ডাকছিল। তো বেগম খালেদা জিয়াকে ভারতের প্রণব মুখার্জি সম্ভবত আসছিলেন এবং বেগম খালেদা জিয়ার সাথে একটা সিটিং বসার একটা নির্ধারিত প্রোগ্রাম ছিল, উনি যাননি। তো না যাওয়ার কারণ কি, যে আমার সাথে যে জোট আছে, জোটের দল হচ্ছে হরতাল ডাকছে যে আমি যাচ্ছি না। এইটার খেসারত বেগম খালেদা জিয়াকে, এই দিল্লি এত অসন্তুষ্ট যে এইটার খেসারত শেখ হাসিনাকে দিয়ে যত রকম অত্যাচার, নির্যাতন, সমস্ত কিছু বেগম জিয়ার উপরে করা হয়েছে। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সৈয়দ আসিফ হাশেমি পাপি, অ্যাডভোকেট আবু বকর রাজ্জাকি, ডাক্তার জাহেদুল ইসলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি। কত কিছু বলে বেড়াচ্ছে।